মহাত্মা গান্ধীর আবির্ভাবের পর থেকে বাঙালি আগে যে বিষয়টা ছিল রাজনীতিতে বা ভারতবর্ষীয় রাজনীতিতে বা কংগ্রেসের এই যদি দেখি তো তার মধ্যে বাঙালিদের একটা অসম্ভব রকমের প্রভাব ছিল। 1885 থেকে 1905 21টা জাতীয় কংগ্রেস সেশন, তার মধ্যে বাঙালিরা সভাপতি হয়েছেন 7 না 8 বার। ও যে নারী মুক্তি 19 শতকের একটা সব থেকে বড় জায়গা, আমাদের জাগরণের একটা অন্যতম জায়গা হচ্ছে নারী মুক্তি। এতদিন আমরা ইউরোপীয় কালচারে সব কিছু শিখেছি, ইউরোপ থেকে শিখেছি, আমাদের যা কিছু শিক্ষা দীক্ষা সংস্কৃতি ইউরোপ থেকে আমরা পেয়েছি, এবং পেয়ে আসলে আমরা আমাদের শিকড়টাকে ভুলে গেছি। নবজাগরণের এইগুলো ছিল, সুতরাং কি বলবো, মাইল ফলক। প্রথমত যদি আমি 19বিংশ শতকের নবজাগরণটাকেই ধরি, মোটামুটি কোন ঘটনা থেকে, কোন সাল বা কোন ঘটনা থেকে ধরা যেতে পারে যে শুরু হয়েছিল, বোঝা যাচ্ছিল একটা দরজাটা খুললো? এইটা বলতে গেলে পরে যেটা হয়, আমি যদি মানে আমাদের ঐতিহাসিক মানে সুশোভন সরকার মানে তাকে যদি আমি স্মরণ করি, মানে খুবই বিখ্যাত ব্যক্তিত্ব সুশোভন সরকার, তো উনি 5টা ফেজে ভাগ করছেন নবজাগরণকে 19 শতকের। ওনার মতে যেটা হচ্ছে যে রামমোহন রায় জবের থেকে কলকাতায় এসে বসবাস করতে শুরু করলেন 1815, দ্যাট ইজ দ্য স্টার্ট অফ বেঙ্গল রেনেসা। এটা এবার তারপরের থেকে উনি বলছেন ওখান থেকে 1833 ব্রিস্টলে ওনার মৃত্যু, দ্যাট ইজ দ্য ফার্স্ট ফেজ। 1833 থেকে 1857 ইট ইজ সেকেন্ড ফেজ। 1857 থেকে কংগ্রেসের প্রতিষ্ঠা, 1885 জাতীয়তাবাদ জেগে উঠছে, হিন্দু মেলা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে কেন্দ্র করে, তারপরে জাতীয় কংগ্রেস যেটা 1885 থার্ড ফেজ। 1885 টু 1905 মোটামুটি কংগ্রেসের মডারেট আন্দোলনের যোগ আর কি, যেটা এটা দিয়ে ফোর্থ ফেজ। এবং 1905 থেকে 1919 এইটা হচ্ছে ফিফথ ফেজ। মানে 1919 কেন বলছেন উনি বলছেন দ্য রাইজ অফ মহাত্মা গান্ধী ইন ইন্ডিয়ান পলিটিক্স। মানে মহাত্মা গান্ধীর আবির্ভাবের পর থেকে বাঙালি আগে যে বিষয়টা ছিল রাজনীতিতে বা ভারতবর্ষীয় রাজনীতিতে বা কংগ্রেসের এই যদি দেখি তো তার মধ্যে বাঙালিদের একটা অসম্ভব রকমের প্রভাব ছিল। 1885 থেকে 1905 21টা জাতীয় কংগ্রেস সেশন, তার মধ্যে বাঙালিরা সভাপতি হয়েছেন 7 না 8 বার। এর মধ্যে এই 21 বারের মধ্যে শুধু বাঙালি, এটা এত তো ভারতবর্ষে তো আরও নানা জাতির লোকজন রয়েছে, তো শুধু বাঙালিরা তার সভাপতি ছিলেন কংগ্রেসের এই আসনে, তার 7 না 8 বার। তো এইবারে যখন 19 যখন রাইজ হচ্ছে, তখন আস্তে আস্তে এই বাঙালির প্রভাব সর্বভারতীয় পলিটিক্সে আস্তে 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 ফেড আউট করছে। এই জন্য পরবর্তীকালে আমরা গিয়ে তারপরে সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস ছিলেন দেশবন্ধু, তারপরে তো সুভাষচন্দ্র বসু ছাড়া আমরা কিন্তু আর সেরকম মানে সেই রকম মানে অল ইন্ডিয়া লেভেলে যাওয়ার মানে খুব কি বলবো, খুব স্ট্রং ডমিনেন্ট পার্সোনালিটি মানে আর আমরা খুব একটা দেখতে পাচ্ছি না, মানে রাজনীতি মানে ভারতবর্ষীয় রাজনীতির ক্ষেত্রে। ততদিনে মনে রাখতে হবে যে 1911 কলকাতা থেকে এরও পিছনে একটা ঐতিহাসিক ব্যাপার গল্প কাহিনী আছে, যেটা হচ্ছে যে দেখবেন যে 1857 আমাদের এখানটা ফ্লারিশ করে, মানে 1857 পর অনেক কিছু ইংরেজরা আমাদের দিয়ে দিল, বিশ্ববিদ্যালয় এটা ওটা সেটা ইত্যাদি। কারণটা কি? বাবু যেটা একটু আগে বললো, বাবুরা কোনোদিনও বিদ্রোহের সঙ্গে ছিল না, কলকাতার বাবুরা, কিন্তু কেউ কিন্তু 1857 সালের সিপাহী বিদ্রোহ আমাদের যে কলকাতার এলিট সোসাইটি তারা কিন্তু কেউ সাপোর্ট করেনি। কেন? তাদের মনে হয়েছিল যে এখন এইসব ঝামেলা করে লাভ নেই, বরঞ্চ এই যে এখন এত কিছু আমাদের আসছে, শিক্ষার সুযোগ আসছে, আসছে, মানে সেটা তাদের দৃষ্টিকোণ থেকে এই যে আমরা ইংরেজদের থেকে যে জিনিসগুলো পাচ্ছি এখন, এই যে আমাদের নতুন করে সব ঘটছে, বরঞ্চ এটা ইংরেজদের সঙ্গে থাকা ভালো এই সময়টা। এটা একটা যেটা শান্তনুদা বললো, যেখান থেকে শুরু করলো রামমোহন রায়ের আশা, তোমার কি সেইটা মনে হয় ঠিকঠাক? কারণ আমার মনে হয় যে শ্রীরামপুর প্রেস বা তারও আগে কলেজ প্রতিষ্ঠা, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা, সবকিছুর একটা শুরু থাকে। তো সেটা কলিকাতা মাদ্রাসা ধরতে পারো, কিন্তু 1800-তে অবশ্যই ফোর্ট উইলিয়াম কলেজ একটা জায়গা, কিন্তু বাঙালির জেগে ওঠা যদি আমি বলি তাহলে সেটা রামমোহনকে দিয়ে।
মানে রামমোহনকে যে বলা হয় প্রাণ পুরুষ, সেক্ষেত্রে একদম তোমরা দুজনেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এইবার ইতিহাসে হয় কি, ইতিহাস তো ওই রকম নয় যে আমি একটা স্ট্যাম্প মেরে এত ঘন্টা এত মিনিট এবার টাক করে একটা মেরে দিলাম, মানে ওইখান থেকে একদম শুরু পিন পয়েন্ট। 1815 রামমোহন মানে কলকাতায় এসে কি বসবাস, সভাটা করেছিলেন জানো? আত্মীয় সভা। আত্মীয় সভা। আত্মীয় সভা। আত্মীয় সভাকে বরং আমি একটা মাইলস্টোন মনে করছি, কারণ এই প্রথম বিলাতের অনুকরণ একটা সভা সমিতি ভারতবর্ষে তৈরি হচ্ছে, ভারতবর্ষের প্রথম সমিতি আত্মীয় সভা, যেটা একবারেই মধ্যবিত্ত শিক্ষিতদের একটা সভা, যে সভা সমাজের প্রচলিত রীতিনীতিগুলোকে বিচার করার কথা ভাবছে, ধর্মকে বিচার করার কথা ভাবছে, প্রশ্ন করছে। ফলে নবজাগরণ যে জায়গা থেকে আসে, যে এই প্রশ্ন করা, চিন্তার একটা নতুন মুক্তি, প্রশ্ন না করলে কি করে মুক্তি আসবে? তো সেটা যদি 1815 থেকে শুরু হয়, তাহলে 1815কে আমি একটা মাইলস্টোন মনে করি অবশ্যই, সেখান থেকে সূচনা বলা যেতেই পারে। একদমই। এবার আরেকটা জিনিস হচ্ছে যে এই যে প্রিলিউড তো থাকে, তো একটা প্রস্তুতি পর্ব, মানে এর আগে নবজাগরণ আসছে। রামমোহন কেন হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে তিনি কলকাতায় আসবেন? নবজাগরণ আসছে, এবার যদি আমরা যদি ওই সময়টা দেখি, ধরুন 1765 তো দেওয়ানি পেয়ে গেল ইংরেজরা, 1765। এবার 65 দেওয়ানি পাওয়ার পরেও যে রেভিনিউ হেডকোয়ার্টার্স মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেটা কিন্তু মুর্শিদাবাদে ছিল। হ্যাঁ, রেভিনিউ হেডকোয়ার্টার্স শিফটিং হচ্ছে, কলকাতাতে চলে আসছে, মানে পাকাপাকিভাবে কলকাতা রাজধানী হচ্ছে এবার। হ্যাঁ, এটা 1772-তে খুব ঘটনা চক্রে, ভেরি ইন্টারেস্টিং দ্যাট ইয়ার। এবং রামমোহনের জন্ম একই বছর। দেওয়ানি শিফটিং হচ্ছে মুর্শিদাবাদ থেকে কলকাতায়, এবং রামমোহনের জন্মগ্রহণ করছেন, মানে দুটো কিন্তু সেম ইয়ার, সমাপতন। এবং আরও একটা ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয়েছে পড়তে গিয়ে বিভিন্ন বইপত্র, যে কেন ওরা 72-তে এটা এনে দেওয়ানখানাটা, এখানে দেওয়ানখানাটা ইংরেজরা কলকাতাতে শিফট করলো। কারণ হচ্ছে 1757 পলাশির যুদ্ধের পর ক্লাইভ, এখন যে ফোর্ট উইলিয়াম কলকাতায়, যে ফোর্ট উইলিয়াম দুর্গটাকে আমরা দেখছি, যে দুর্গটাকে বলা হয় দ্বিতীয়টা, যে দুর্গটা আমরা এখন দেখি, এই যে ফোর্ট উইলিয়ামের পাশ দিয়ে আমরা এত যাতায়াত করি আর কি, গাড়িতে চড়ে বা বাসে চড়ে ইত্যাদি। তো ফোর্ট উইলিয়ামটা তো ক্লাইভ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পলাশির যুদ্ধের পরে, আফটার ব্যাটল অফ পলাশি, এবং যেটাকে বলা হয় একমাত্র দুর্গ যেটা স্থাপিত হওয়ার পর যেখান থেকে আজ পর্যন্ত একটাও গোলাগুলি ছোড়া হয়নি। হ্যাঁ, না মানে প্রয়োজন হয়নি, ছোড়া হয়নি, মানে তার কোনো প্রয়োজন পড়েনি যে এইখান থেকে যে এই দুর্গ থেকে গুলি ছুটতে হবে ইত্যাদি। তো এই ঘটলে এই ফোর্ট উইলিয়ামটা কমিশন হয় 1757-এ স্টার্ট হলো তৈরি হওয়া, কমিশন হলো 1772-তে ফোর্ট উইলিয়াম। আর কমিশনের সাথে কেন রিলেটেড বলছি আমি খানিকটা, কেন টাকা পয়সা এসব রাখতে গেলে তো একটা সিকিউর জায়গা দরকার, মানে এই যে এত রেভিনিউ এইসব রাখবো, কোথায় রাখবো, এই সমস্ত। আমার ধারণা, মানে আমার যেটা মনে হয়েছে বই পড়ে, যে খানিকটা এই কারণেই ওরা 1772-তে এখান থেকে তার আগে পর্যন্ত মুর্শিদাবাদেই রেখেছিল, এবারে যে শিফট করলো। এবং ওই বছরই আপনার রেগুলেটিং অ্যাক্ট ইয়েতে পাস হচ্ছে 1773, যেটা ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হয়ে যাচ্ছে। মানে সুপ্রিমেসি, মানে গভর্নর জেনারেল ব্যাপারটা কি, সুপ্রিমেসি অফ বেঙ্গলস গভর্নর, মানে যে ওভার দ্য, তিনটে তো প্রেসিডেন্সি ছিল, একটা বম্বে প্রেসিডেন্সি, একটা ম্যাড্রাস প্রেসিডেন্সি, একটা বেঙ্গল প্রেসিডেন্সি। এবং প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার্স হচ্ছে ম্যাড্রাস, ফোর্ট সেন্ট জর্জ। যখন পলাশির যুদ্ধ হচ্ছে তখন হেডকোয়ার্টার কোথায়, ম্যাড্রাসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে যখন এদিকটা হলো, তখন ওরা দেখলো যে এবার তো মোটামুটি যে একটা ভারতবর্ষকে আমরা প্রায় এবার কবজা করে নিতে পারবো মোটামুটি মনে হচ্ছে, যখন বুঝলো, তখন ওরা যে তিনটে জায়গার তিনটে গভর্নর ছিল, রেগুলেটিং অ্যাক্টে বলে দিল যে সুপ্রিমেসি অফ বেঙ্গলস গভর্নর ওভার দিস আদার টু গভর্নর্স। তাই নিয়ে যেই জন্যে বাংলার গভর্নরের নাম হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, কিন্তু ওদিকে গভর্নর অফ ম্যাড্রাস, গভর্নর অফ বম্বে, কিন্তু বাংলার ক্ষেত্রে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এটা প্রথম হয়ে আসলেন ওয়ারেন হেস্টিংস। কেন ওয়ারেন হেস্টিংসকে পাঠালো? প্রথমে ক্লাইভের দ্বৈত শাসন যেটা ছিল, যেটাকে বলেছি, তার মধ্যে তারপরে যে 76-এর মন্বন্তর, সেটা একটা মিসরুল, অ্যাবসলিউট মিসরুল। মানে ওরা বললেন যে এখানে ইন্ডিয়া তোমাদের লোকজনই রেভিনিউ কালেক্ট করবে, করবে ইত্যাদি, এইসব করতে গিয়ে রেজা খাঁর অত্যাচারে এই সমস্ত হয়ে গিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি হলো, মন্বন্তর বহু লোক মারা গেল। তারপরে তো আমরা জানি তো সেই মন্বন্তরের কথাতে বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস, মানে আনন্দ মঠের মধ্যে রয়েছে আর কি। তো এই 76-এর মন্বন্তরের পর ইংরেজরা নড়ে ছড়ে বসলো, মানে না, এভাবে হবে না,
এটা আমাদের নিজেদেরকেই নিতে হবে। তার জন্য 1773-কে ওখান থেকে বলে কাকে নেওয়া যায়, এখন বাংলাটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে আবার। তাহলে কার একটু ফার্সি ভাষা জানে, একটু লোকাল ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে ধারণা আছে, আগে বেঙ্গলে চাকরি করে এসছে, বেঙ্গল মোটামুটি জানে, কাকে ওয়ারেন হেস্টিংসের দিকে আবার নজর পড়লো তখন, যে লোকটা ক্লার্ক ছিল পলাশির যুদ্ধের সময় এটাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাকে আনলো গভর্নর জেনারেল করে। এইবারে তার ঠিক তখনই আমাদের এই যে দেওয়ানি, জাজ, আদালত ইত্যাদি, যে কালেক্টর, এইসব পোস্ট এইসব তৈরি হচ্ছে। এরপরে এই যে জায়গাটা, এরপরে দেখা গেল এইসব করতে করতে কর্নওয়ালিস এলেন, চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট হলো। পার্মানেন্ট সেটেলমেন্টে কি হলো, যে আমাদের পুরনো জমিদারি সিস্টেমটা ভেঙে গেল, নতুন একদল জমিদারের আবির্ভাব হলো। এই জমিদাররাই তো বাবু সম্প্রদায় কলকাতার 19 শতকের। তারা নবজাগরণের দিকে আরেকবার ঢোকা যাক। দশকে বলছিলাম, এটাই হচ্ছে প্রিলিউড, আস্তে আস্তে তৈরি হচ্ছে ভিত্তিটা। যেখান থেকে ধরছি আমরা, সুতরাং রামমোহন 1815 ইত্যাদি, তারপরে 1833 তুমি যেটা প্রথম পর্যায়ে বললে, যে পর্যায়গুলো শান্তনুদা যেভাবে বললেন, তুমি কি মোটামুটি সহমত, নাকি মনে হয় যে একটু এদিক ওদিক? সহমতি, কিন্তু যেটা বলার যে আরেকটা প্রশ্ন উঠে আসে যে নবজাগরণ আসলে কতদিন চলেছিল। এই যে 5টা ফেজের কথা বলা হচ্ছে, এই 5টা ফেজ সবটাই কি আসলে গ্রাফটা উঠছে, নাকি গ্রাফটা কিভাবে উঠছে নামছে, যদি এটা দেখা যায় তাহলে তর্কটা এভাবে বলা যায় যে 19 শতকের প্রথম অর্ধ অন্তত 60 পর্যন্ত, মানে 1860 পর্যন্ত, 1860 পর্যন্ত আমরা এই সমৃদ্ধিটাকে দেখতে পাবো। মানে রামমোহনকে দিয়ে যখন শুরু হচ্ছে, তারপরেই তুমি দেখো যে হিন্দু কলেজ, যারা আজকের প্রসঙ্গত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আজকে, তো হিন্দু কলেজ, তারপরেই সংস্কৃত কলেজ, আস্তে আস্তে শিক্ষাটা শুরু হলো, এবং হিন্দু কলেজের হাত ধরে উঠে আসছেন ডিরোজিও। এই বাংলার বুকে প্রথম বলা যায় যে একটা মুক্ত বুদ্ধির প্রায় বিপ্লব ঘটিয়ে দিচ্ছেন তিনি প্রেসিডেন্সির ছাত্রদের মধ্যে, হিন্দু কলেজের ছাত্রদের মধ্যে একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করছেন। সেখান থেকে তৈরি হচ্ছে ইয়াং বেঙ্গল প্রজন্ম। যে ইয়াং বেঙ্গল প্রজন্ম, তারা খুব সোচ্চারে বলতে শুরু করছে যে আমরা মানি না, মানে যুক্তি ছাড়া আমরা কিছু মানবো না, সমস্ত কিছুর পিছনে আমরা রিজন চাই, এজ অফ রিজন। টম পেনের বই তাদের কাছে প্রায় বেদবাক্যের মতো। সেই জায়গা থেকে তারা প্রশ্ন তৈরি করছে, ভাঙছে। ঠিক এটা যেমন একটা দিক, মানে এই যে ভাঙনটা আসছে, প্রবলভাবে ভাঙনটা আসছে, যে সমাজের জড়তা যা ছিল তাকে আমরা ভাঙবো, একটা ধাক্কা। ঠিক তার বিপরীতে আরেকটা ধাক্কা তৈরি হচ্ছে রক্ষণশীলতার, যে কারণে 1828-এ ধর্মসভা, ঠিক যে বছর সতীদাহ প্রথা বন্ধ হচ্ছে, ঠিক সেই বছর ধর্মসভা তারই প্রতিক্রিয়ায় তৈরি হচ্ছে। এবার ধরুন, এটা দুটো বিপরীত শক্তি, একটা শক্তি ভাঙতে চায় আর একটা শক্তি তারা রক্ষা করতে চায়। একটা রক্ষণশীল বলছি, আর আরেকটাকে আমরা বলছি যে এই প্রগতিশীল। এই দুটোর সংঘাত সমাজে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ, কারণ সংঘাতটা না থাকলে সমাজ এই দ্বন্দ্বের ভেতর দিয়ে না এগোতে পারবে না। এটা যেমন চলছে, তেমনি তার ভেতর থেকে আবার একটা শক্তি গড়ে উঠছে, যারা এই দুটোর মধ্যে একটা সম্মিলন ঘটাচ্ছে, যেটাকে আমি বিদ্যাসাগর বলবো, বিদ্যাসাগর, অক্ষয় কুমার হয়ে। আমি যে এইরকম 3টে শক্তি সমান্তরাল, তার মধ্যে দিয়ে তুমি যদি এবার খেয়াল করো যে নারী মুক্তি 19 শতকের একটা সব থেকে বড় জায়গা, আমাদের জাগরণের একটা অন্যতম জায়গা হচ্ছে নারী মুক্তি, যা এই সময়টা থেকে শুরু হচ্ছে। মোটামুটি 40-এর পর থেকে নারী মুক্তির কথাটা বেশি করে শোনা যায়। আপনাকে ধরতে চাওয়া, যেটা নারী শক্তির এই জেগে ওঠা, বা সমাজ যে চাইছে যে মেয়েরাও পড়াশোনা করুক, তারা তাদের মতো করে বুঝে নিয়ে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত না হলে আমার মনে হয় অত সহজে হতো না। ফলে 1843 অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামমোহন ব্রহ্মসভা বা ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন, যা দেবেন্দ্রনাথের হাতে 43-এ গিয়ে ব্রাহ্ম সমাজ হয়ে উঠছে, এবং ব্রাহ্ম একটা আলাদা ধর্মের আইডেন্টিটি হিসেবে পাচ্ছে, একটা আলাদা ধর্ম আইডেন্টিটি তৈরি হচ্ছে, যার হাত ধরে আমাদের এই মুক্তবুদ্ধির একটা চর্চা এবং সংস্কার আন্দোলন শুরু হচ্ছে। যে সংস্কার আন্দোলনের প্রধানতম দিক হচ্ছে নারী মুক্তি, নারী শিক্ষা, নারীকে নিয়ে চর্চা। এবং ওই 4-এর দশকেই প্রথম বারাসাত অঞ্চলে একটা স্কুল প্রতিষ্ঠা হচ্ছে, মেয়েদের স্কুল। সেটা বেশি দিন চললো না, কৃষ্ণ গার্লস হাই স্কুল, হ্যাঁ এখনো আছে, সম্ভবত 45-46 এই সময় করে একটা 1846 বারাসাত গভর্নমেন্ট স্কুল। আমি বারাসাত গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলাম, হ্যাঁ 1846। আর 1847 হচ্ছে কালীকৃষ্ণ মিত্র আর বিদ্যাসাগর
ওখানে প্রতিষ্ঠা করলেন মেয়েদের স্কুল প্রথম বারাসাতে। যদিও সেটা চললো না, কিন্তু তার 2 বছর পরেই 49-এ কলকাতায় তৈরি হচ্ছে বেথুন। ঠিক। হ্যাঁ, তো নারী মুক্তি যদি মানে তার কথা না বললে নবজাগরণ বলাই যায় না। একদম। তো নবজাগরণ হয়ে ওঠার পিছনে এই নারী মুক্তি একটা প্রধানতম দিক। কিন্তু এই যে নারী মুক্তির আন্দোলন শুরু হলো, বিদ্যাসাগর একের পর এক স্কুল তৈরি করছেন, আরও অনেকে তার সঙ্গে আছেন। ব্রাহ্ম সমাজ একটা বড় আন্দোলন করছে নারী মুক্তির পক্ষে, নারীদের পক্ষে পত্রিকা বেরোচ্ছে। হ্যাঁ, অনেকে বলছেন যে মেয়েদের পড়ার মতো পত্রিকা কোথায়। মাসিক পত্রিকা বলে একটা পত্রিকা বেরোলো 1858-তে, যেটা প্যারিচাঁদ মিত্র তৈরি করলেন, যেটা অনলি মেয়েদের জন্য, যে মেয়েরা পড়তে প্যারিচাঁদ মিত্র লেখালেখিগুলো চলছে। কিন্তু তার সঙ্গে বেথুন স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর আস্তে আস্তে মেয়েদের শিক্ষা বাড়ছে। একদমই। একটা চাপ তৈরি হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কি মেয়েরা ভর্তি হবে না, এই চাপটা তৈরি হচ্ছে, যেখান থেকে কাদম্বিনী প্রথম সারির প্রথম বেরোচ্ছেন। এই সমস্তটা দেখা যাবে যে আমরা যদি 70 পর্যন্ত দেখি, তাহলে দেখবো যে এই গ্রাফটা ওঠা, কারণ আমাদের সর্বদিক থেকে এগিয়ে যাওয়ার একটা চিহ্ন। কারণ ততদিনে ইয়াং বেঙ্গলে যারা তরুণ ছিলেন তারাও কিন্তু সমাজে একটা মূল জায়গায় পৌঁছে গেছেন, রাধানাথ সিকদার থেকে শুরু করে আরো অনেকেই। যেটাকে আমরা জাতীয়তাবাদ বলি, দেশপ্রেম বা জাতীয়তাবাদ যাই বলি না কেন, সেইটার সূচনা আমি বলতে পারি মোটামুটি 1867, মানে 60-এর পর। 60-এর পর, যদিও 58 খুব ইম্পর্টেন্ট, 58, কেননা 58 মানে 57-এ সিপাহী বিদ্রোহ হচ্ছে। ঠিক তার পরের বছর থেকে আমরা দেখব যে একটা অদ্ভুত রকম চেঞ্জ, যে বাবুরা একটা সময় ইউরোপীয় শিক্ষা দীক্ষাকে দারুণভাবে গ্রহণ করেছিলেন, ইংরেজিতে কথা বলতেন, তারা ইংরেজি ছেড়ে আস্তে আস্তে বাংলার দিকে আসছেন। এবং 58-তেই প্রথম, কারণ বঙ্কিমচন্দ্র লেখালেখি করতে শুরু করেছেন, বাঙালির নিজস্ব ইতিহাস জানতে হবে, ঠিক তাই। আরেকটু পরে, কিন্তু 58-তেই রঙ্গলাল তিনি লিখছেন পদ্মিনী উপাখ্যান, স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়, 58। এখান থেকে আমি বলবো দেশপ্রেমের সূচনা, যেটা 60-এর দশকে আরো দারুণভাবে হচ্ছে। রাধারমণ বসু সেটাকে ধরছেন, এবং 67-তে গিয়ে চৈত্র মেলা, যা পরে হিন্দু মেলা, এটা 67-তে আসছে। এই পর্যন্ত গ্রাফটাকে আমি খুব মানে বলবো যে খুব তীক্ষ্ণভাবে গেছে, ক্লাইম্যাক্সে পৌঁছেছে। 67 থেকে 70, এটা আমি ক্লাইম্যাক্স বলবো, যে সময়টা আমাদের সর্বাধিক উন্নতি হচ্ছে। কিন্তু 70-এর পর আমার কোথায় মনে হয় যে এই গ্রাফটা এবার নিচের দিকে নামতে শুরু করলো। কেননা তাদের যে স্লোগানটা ছিল যে এতদিন আমরা ইউরোপীয় কালচারে সব কিছু শিখেছি, ইউরোপ থেকে শিখেছি, আমাদের যা কিছু শিক্ষা দীক্ষা সংস্কৃতি ইউরোপ থেকে আমরা পেয়েছি, এবং পেয়ে আসলে আমরা আমাদের শিকড়টাকে ভুলে গেছি, আমাদের নিজস্ব কালচারটাকে হারিয়ে ফেলছি। চলো এবারে শিকড়ে ফেরা যাক, এবারে আমরা পুরনোয় ফিরবো। যা কিছু আমাদের পুরাতন আছে, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের রীতি কালচার যা কিছু আছে, সেইগুলোকে আমরা পুনরুদ্ধার করব, সেগুলোকে আমরা আঁকড়ে ধরবো। আমরা আর ইংরেজিতে কথা বলবো না, আর আমরা ইংরেজির দিকে যাব না। এবার আমরা বাংলাকে নিয়ে আমাদের স্বদেশ ব্যাপারটাকে তৈরি করব। এইটাই কি তার মানে আসলে সেই নবজাগরণের জায়গায়, যে বাঙালি তার আত্মচেতনায় জাগরিত হলো? এটা নিয়ে তর্ক আছে। এবার এইটার সঙ্গে সঙ্গে এবার যেহেতু এদেরকে বলা হয় নব্য হিন্দু শব্দটা একটা খুব বড় জায়গা। নব্য হিন্দু, যারা আসলে এই সময় জেগে ওঠা যে হিন্দু, তারা নিজেদেরকে নব্য হিন্দু বলে। আমি এখানে একটু থামাচ্ছি, নব্য হিন্দু জায়গায় যাব। যে সময়টাকে মলয়দা ধরলো তার কথায়, সেখানে তুমি কিছু যোগ করতে চাও? এই 1800 ওই সময় থেকে একদমই তো, মানে ওই যেটা ধরো একটু আমিও বলছিলাম যে ওই যে সময়টা আমাদের জাতীয়তাবাদ, এই যে ওই যে 3-5টা ফেজ বলতে গিয়ে, যে সময়টায় যে হিন্দু মেলা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এই যেগুলো সবকিছুই তো আসছে সিপাহী বিদ্রোহের পর থেকে। এবার এখানে গিয়ে আমাদের জাতীয়তাবাদ যেটা হচ্ছে আমাদের দেশের, যে সেই জিনিসটা আমাদের এবার শেপ নিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এটাতে। এবং এই যে হিন্দু মেলা তো মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে ওই আমাদের এই যে বিভিন্ন আর্ট, আমাদের সংস্কৃতি বা যেটা রয়েছে তার সংরক্ষণ, বা এটা যে মেলাতে তার একটা ইলাবোরেটলি তার একটা সেই হিন্দু মেলাতে, এটা রবীন্দ্রনাথের ছোটবেলার মানে ইয়ের মধ্যে পাওয়া যাবে।